নমস্কার, আমি শান্তনু। আজকে আপনাদের সামনে সম্পূর্ণ একটা নতুন কাহিনী নিয়ে এসেছি। কাহিনীর নাম স্টেশন ধারের হরির হোটেল। চলুন তাহলে শুরু করা যাক। ট্রেনে চলার পথে একসময় অনেক সহযাত্রীর সঙ্গে পরিচয় হয়। পরে ট্রেন থেকে নেমে গেলে তাদের আমরা ভুলে যাই। তবে আমাদের জীবনে কিছু কিছু সহযাত্রী এমনও আসে যাদের কোনোদিনই ভুলে যাওয়া সম্ভব নয়। আমি ইন্দ্রজিৎ রায়, উত্তর 24 পরগনা জেলার মধ্যম গ্রামের বাসিন্দা। নতুন দিল্লিতে একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করি। দিন দশেক আগে ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলাম। সেদিন তেমনই এক যাত্রীর সাথে আমার পরিচয় হয়, যাকে আমি সারা জীবন ভুলতে পারবো না। সহযাত্রীর নাম দয়াশঙ্কর মণ্ডল। সেদিন আমি দিল্লি যাব বলে স্টেশনে অপেক্ষা করছিলাম। রাতের ট্রেন, লোকজনও খুব কম ছিল সেদিন। রাত তখন প্রায় 11টা বাজে। স্টেশনে ট্রেন থামবে রাত প্রায় 1টায়, তাই এখানে বসেই কাটাতে হবে। আমি ফাঁকা স্টেশনের একটা পাশে বসেছিলাম। হঠাৎ সেখানে একটি বছর 35-এর লোক এসে আমাকে জিজ্ঞেস করলো, বসতে পারি? উত্তরে আমি বললাম, হ্যাঁ বসুন। নমস্কার, আমার নাম দয়াশঙ্কর মণ্ডল। তা মশাইয়ের কোথায় যাওয়া হচ্ছে? আমি দিল্লি যাচ্ছি। আর আপনি? আমি যাচ্ছি কাছাকাছি কোথাও। ও আচ্ছা। দেখলাম আপনি অনেকক্ষণ ধরে একা বসে আছেন, তাই ভাবলাম আপনার সাথে একটু গল্প করি। আপনার কোনো সমস্যা নেই তো? আমি ভাবলাম এখনো প্রায় 2-3 ঘন্টা একা একা বসে থাকতে হবে। ততক্ষণ একটা গল্প করার মানুষ পেলে ক্ষতি কি? তাই উত্তর দিলাম, না না, কোনো সমস্যা নেই, উপরন্তু আমার ভালোই হয়। তা মশাই, একটা গল্পই হোক নাকি? আপনি গল্প বলবেন? সে আপনি চাইলে বলতেই পারি। তাহলে তো বেশ ভালোই হয়। তা আপনি ভূতে বিশ্বাস করেন? একদমই নয়, ভূত বলে কিছু হয় না। আজকের গল্পটা শোনার পর আপনি ভূতে বিশ্বাস করবেন। লোকটির কথা বলার ধরন দেখে আমার খুব হাসি পেল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, আচ্ছা বলুন আপনার গল্প। সেদিন আমি যাচ্ছিলাম কলকাতার বাইরে, বিহার রাজ্যে। তখন আমি কলকাতার একটা বিখ্যাত কোম্পানিতে নতুন চাকরি পেয়েছি। আমার কাজে খুশি হই তারা আমার প্রমোশন দিয়ে বিহারের পাটনায় নতুন ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার করে আমাকে পাঠাচ্ছিল। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আমি ট্রেনে উঠে পড়লাম। কখনো সবুজ ধান ক্ষেত, কখনো ঘন জঙ্গল, আবার কখনো পাহাড়ের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের ট্রেনটা। দুপুর 2টোর সময় হাওড়া থেকে ট্রেনটা ছেড়েছিল। গন্তব্যে অর্থাৎ বিহারের পাটনায় পৌঁছতে প্রায় মাঝরাত হয়ে যাবে। অবশ্য তাতে কোনো সমস্যা নেই, কারণ আমি যে কোম্পানি থেকে যাচ্ছি তারা আমার জন্য স্টেশনের পাশেই গাড়ির ব্যবস্থা করে রেখেছে। তাই চিন্তামুক্তভাবে আমি ট্রেন যাত্রার আনন্দ নিতে থাকলাম। ট্রেন যাত্রার আনন্দ নিতে নিতেই তখন দুপুরের পরিসমাপ্তি ঘটে এক অতীব মনোরম বিকেলের আগমন ঘটেছে। এক পড়ন্ত বিকেলে ট্রেনের জানলার পাশে বসে প্রাকৃতিক দৃশ্য দেখা যে চোখের ক্ষেত্রে কতটা আরামদায়ক অনুভূতি তা বলে বোঝানো সম্ভব নয়। ট্রেনে করে যাওয়ার সময় সব থেকে উপভোগ্য ব্যাপারটা হচ্ছে
প্রকৃতির পরিবর্তনশীল রূপ দেখার সৌভাগ্য। ট্রেন যে স্থান থেকে চলতে শুরু করে সেখানে একরকম প্রাকৃতিক পরিবেশ থাকে। ধীরে ধীরে ট্রেন যখন এগিয়ে যেতে থাকে, ক্রমে পারিপার্শ্বিক পরিবেশে পরিবর্তনের ছাপ লক্ষ্য করা যায়। উদ্ভিদ, ঘরবাড়ি, নদী, নালা এবং মানুষের জীবনযাত্রা সবারই পরিবর্তন ঘটে স্থান বিশেষে। তাই যতবারই আমি ট্রেন যাত্রা করি, পরিবর্তনশীল পরিবেশের অপরূপ রূপ আমি অনুভব করি। আর সেদিনও সেই ধারার পরিবর্তন হয়নি। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। ট্রেনটা নিজের গতিতে শব্দ করে এগিয়ে চলেছিল। ততক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। চারিদিকে সবেমাত্র অন্ধকারের চাদর নিচে নেমে এসেছে। হঠাৎ ট্রেনের হর্ন বেজে উঠল। গজগজ করতে করতে ট্রেনটা এসে দাঁড়ালো একটা জনমানবহীন স্টেশনে। আমি জানালা দিয়ে দেখলাম হলুদ বোর্ডে স্টেশনের নাম লেখা আছে, পদ্মপুকুর। স্টেশনটার অবস্থা অনেকটা বহু পুরনো কোনো নগরীর ধ্বংসপ্রায়ের মতো। নানা জায়গায় ইট বালি খসে পড়েছে, আর সেই ভাঙা জায়গাগুলো থেকে গজিয়ে উঠেছে ঘাস এবং অশ্বত্থ গাছ। লোকজন বলতে স্টেশনের ওপরে শুধুমাত্র একটা চায়ের দোকান। দোকানটার অবস্থা যেন স্টেশনটার মতোই করুণ। লক্ষ্য করলাম প্রায় মিনিট 5 হয়ে গেছে এই স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে। এরকম ফাঁকা একটা স্টেশনে ট্রেন এতক্ষণ কেন দাঁড়িয়ে আছে তার কোনো সঠিক ব্যাখ্যা খুঁজে পেলাম না। তবে ট্রেনের মধ্যে আলোচনা হতে শুনলাম যে ট্রেনটা নাকি সিগন্যাল পাচ্ছে না। এখান থেকে কিছু দূর এগিয়ে ট্রেন লাইনের একটা বিশেষ অংশতে নাকি কিছু একটা সমস্যা হয়েছে। তাই ট্রেন ছাড়তে এখনো নাকি মিনিট 20 লাগবে। কথাটা শোনা মাত্রই আমার মন আনন্দে ভরে উঠল, কারণ এই স্টেশনটা একবার নেমে ঘুরে দেখার ইচ্ছা আমার মনে প্রবলভাবে বাসা বেঁধেছিল। আর তাছাড়া আমার বোতলের জলটুকুও শেষ হয়ে গেছিল। তাই আর দেরি না করে জলের বোতলটা সাথে নিয়ে আমি নেমে গেলাম। ভাবলাম স্টেশনটা কিছুক্ষণ ঘুরে দেখা হয়ে যাবে, সাথে নিজের জন্য একটু জল সংগ্রহ করেও নিয়ে আসবো। স্টেশনে নেমেই বুঝলাম ভগ্নপ্রায় স্টেশনটা অত্যন্ত ছোট গোছের। মানুষের আনাগোনা থাকলেও তা যে খুব কম তা বুঝতে মোটেও সমস্যা হয় না। তবে মানুষের আনাগোনা কম হলেও একেবারে যে মানুষ আসে না তা কিন্তু নয়। অল্প হলেও মানুষজন এখানে আসে, সেটা বোঝা যায় ওই চায়ের দোকানটার দৌলতে। মানুষের আনাগোনা একদম না থাকলে চায়ের দোকানটাও নিশ্চয়ই এখানে থাকতো না। যাই হোক, ট্রেন থেকে নেমে একটু এগিয়ে গিয়ে দেখলাম বাঁ দিকে একটা রাস্তা নেমে গেছে। সেই রাস্তার দুপাশ দিয়ে গজিয়ে উঠেছে হাজারো রং বেরঙের ফুলের গাছ, আর এই ফুলের উপর ঘুরে বেড়াচ্ছে শত শত প্রজাপতি। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যেন আমায় হাতছানি দিয়ে ডাকলো। আমার মতো প্রকৃতি প্রেমিকের কাছে এই সৌন্দর্য ফেলে রেখে যাওয়া সম্ভব নয়। তাই মনে মনে ভাবলাম ট্রেন ছাড়তে এখনো প্রায় মিনিট 15 বাকি আছে। তাই একবার ঘুরে আসাই যায় এই ফুলের দেশ থেকে। আমি নেমে গেলাম সেখানে, আর নেমেই আমাকে হারিয়ে যেতে হলো মন মাতানো সুগন্ধে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম প্রকৃতির এই অসাধারণ রূপ। আমাদের পরিবেশকে কতই না সুন্দর তৈরি করেছে ভগবান। দেখলে চোখ জুড়িয়ে যায়। এইসব ভাবছি, ঠিক এমন সময় কান ফাটানো ট্রেনের হুইসেল শুনতে পেলাম। আমি তৎক্ষণাৎ পেছন ফিরে দেখলাম ট্রেন চলতে শুরু করেছে। প্রথম কয়েক সেকেন্ড আমি হতভম্ব হয়ে থাকার পর প্রাণপণে দৌড় লাগালাম। আমি ততক্ষণে অনেকটা দূরে চলে এসেছি। তাই আমি স্টেশনে উঠে আসতে আসতে ট্রেনটা ধপ ধপ করতে করতে সামনের অন্ধকারে মিলিয়ে গেল। প্রাণপণ দৌড়েও আমি তখন প্রায় হাঁপিয়ে গেছি।
আমার ঘন নিঃশ্বাসের শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ছে। ট্রেনের সাধারণ যাত্রীদের কথা শুনে এতটা বোকামি আমি কি করে করলাম সেটা ভেবে মনে মনে নিজের ওপর খুব রাগ হলো। এই মুহূর্তে আমার কি করা উচিত সেটা বুঝতে না পেরে আমি কয়েক সেকেন্ড সেখানেই দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই হঠাৎ আমার চায়ের দোকানটার কথা মনে পড়ল। আমি এগিয়ে গেলাম সেদিকে। গিয়ে দেখলাম দোকানটাতে একজন রোগা মতন বৃদ্ধ লোক বসে আছেন। লোকটির পরনে একটি পুরনো নোংরা লুঙ্গি আর একটা ঢিলে ঢালা জামা, মুখে 3 দিনের না কামানো কাঁচা পাকা দাড়ি, কাঁচা পাকা চুলগুলোও বেশ উস্কো খুস্কো। দোকানের সামনে একটা ছোট বেঞ্চ আছে। আমি লোকটার সামনে গিয়ে দাঁড়াতেই লোকটা আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি বাবু, দুধ চা নাকি লিকার? আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, চা পরে খাচ্ছি, আগে বলুন তো এর পরের ট্রেন কখন আছে? উত্তরে লোকটা বলল, সন্ধ্যার পর এই স্টেশনে তো আর ট্রেন দাঁড়ায় না বাবু, পরের ট্রেন আবার কাল আছে। লোকটার কথা শুনে আমি হতাশ হয়ে পাশের বেঞ্চে বসে পড়লাম। আমার মুখে হতাশার ছাপ দেখেই বোধহয় লোকটা আমাকে জিজ্ঞেস করলো, তা বাবু যাবেন কোথায়? বিহার, পাটনা। সে কি, সে ট্রেন তো আর কাল বিকেলের আগে নেই বাবু। আমি আবার হতাশ হলাম। এই অজানা অচেনা জনমানবহীন স্টেশনে নেমে যে কি ভুল করলাম আমার নিজের উপর রাগ হতে লাগলো। আমি আরো কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম চায়ের দোকানদারকে, কিন্তু ঠিক তখনই একটা লোক আমার ঠিক পাশে এসে দাঁড়িয়ে চায়ের দোকানদারকে উদ্দেশ্য করে বলল, তা একবার দুধ চা দাও দেখি। আমি একবার আর চোখে তাকালাম লোকটার দিকে। লোকটার বয়স ওই 50-এর মতো হবে। মুখে বড় বড় দাড়ি গোঁফ, চুলগুলো লম্বা ঘন কালো, তবে এলোমেলো। চোখে মোটা ফ্রেমের চশমাটার বাঁ দিকের কাঁচটা ভাঙা। শরীরের পোশাকগুলো অত্যন্ত অপরিষ্কার। পায়ের ছেঁড়া বুট জুতোয় কাদামাটি লেপে গেছে। চায়ের দোকানদার লোকটার দিকে একবার দেখে নিল, তারপর একটা লাল মাটির ভাঁড়ে গরম দুধ চা লোকটার দিকে এগিয়ে দিল। লোকটা চায়ের ভাঁড়টা হাতে নিয়ে আমার পাশে বসলো। তারপর গরম চায়ে ফুঁ দিয়ে সেটাকে কিছুটা ঠান্ডা করে তাতে একটা চুমুক দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, মশাই বোধহয় ট্রেন ধরতে পারেননি। লোকটার কাছ থেকে হঠাৎ এমন প্রশ্ন শুনে আমি কিছুটা অবাক হলাম। চোখ তুলে লোকটার দিকে তাকালাম, তারপর বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন যে আমি ট্রেন মিস করেছি? দূর থেকে দেখছিলাম আপনারে ট্রেনের পেছনে ছুটতে। আপনি যখন ট্রেনের পেছনে ছুটতেছিলেন আমি তখন ওই ফুল বাগানেই ছিলাম। ওই ফুল বাগানে? কিন্তু কই, আমি তো আপনাকে দেখলাম না। আমি ছিলাম বাবু, আপনি ফুল দেখতে এতটাই মর্ত ছিলেন যে আমারে খেয়াল করেননি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই হবে হয়তো। লোকটা আর কোনো কথা বলল না। কয়েক সেকেন্ড সব নিস্তব্ধ। চায়ের দোকানদার তার নিজের কাজে ব্যস্ত। আমিও ভাবছি যে আজকের রাতটা কিভাবে কাটাবো। ঠিক তখনই লোকটা যেন মনের কথা বুঝে নিয়ে বলল, তা কি ঠিক করছেন বাবু? রাতটা অনেক হলো, রাতটা কোথায় থাকবেন কিছু ঠিক করলেন? না, তেমন কিছুই তো ঠিক করা হয়নি। আসলে আমি ওটা নিয়ে ভাবছি। আপনি কি কিছু সাহায্য করতে পারবেন? আমার কথা শুনে যেন লোকটা বেশ খুশি হলো। মুচকি হেসে বলল, কেন পারবো নি, অবশ্যই পারবো। আপনি হলেন আমাদের পদ্ম পুকুরের অতিথি, তাই আপনার আর কোনো চিন্তা করিতে হবে না বাবু। আমি আপনার থাকার ব্যবস্থা করে দেবো। লোকটার অতিরিক্ত আতিথেয়তা আমাকে একটু অবাক করলো বটে, তবে এই মুহূর্তে আমার কাছে অন্য কোনো উপায় না থাকায় আমি বললাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তা কোথায় থাকার ব্যবস্থা করবেন, আর তার জন্য আপনাকে কত দিতে হবে? তা খুব বেশি কিছু না, এই যেমন ধরুন রাতে আমি আপনার কাছাকাছি কোথাও একটা থাকার জায়গা খুঁজে দিতে পারি।
লোকটার ওপর একটু সন্দেহ হলেও সত্যি বলতে এতক্ষণ এই ব্যাপারটা নিয়ে আমারও চিন্তা হচ্ছিল যে সারাটা রাত এই জনমানবহীন রেল স্টেশনে আমি কি করে কাটাবো। তবে আমার এই চিন্তা যে এত সহজে কেটে যাবে তা আমি ভাবিনি। আমি বেশ খুশি হয়ে বললাম, তাহলে তো খুব ভালোই হয়, কিন্তু কোথায় থাকবো? লোকটা আমার কথার কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়িয়ে চায়ের দোকানদারকে বলল, একটা পাউটি দাও দেখি। দোকানদার তার দিকে একটা পাউরুটি এগিয়ে দিল। সেটা দোকানদারের হাত থেকে নিয়ে খুব দ্রুত পাউরুটির কাগজটা ফেলে দিয়ে সেটার একটা অংশ ছিঁড়ে নিজের মুখে চালান করে দিয়ে চিবোতে লাগলো। তারপর লোকটা আবার বেঞ্চে এসে বসে মুখের পাউরুটিটুকু চিবোতে চিবোতে বলল, এই ক্ষমা করবেন বাবু, খুব খিদে পেয়েছিল তাই আগে খেয়ে নিল। না না ঠিক আছে, বলুন না কি বলছিলেন? এখানে কাছাকাছি একটা ছোটখাটো হোটেল আছে, আপনি সেখানে থাকতে পারেন আজকে রাতটা। এইরকম একটা জায়গায় হোটেল থাকতে পারে, এটা শুনে আশ্চর্য হলাম। তাই উত্তরে জিজ্ঞেস করলাম, কি বলছেন? হ্যাঁ, এই গন্ডগ্রামে হোটেলও আছে? আছে বই কি, অবশ্যই আছে। আপনি যেতে চাইলে আমি আপনাকে নিয়ে যেতে পারি সেখানে। লোকটার আতিথেয়তা ক্রমশই বেড়ে যাচ্ছে, তাই এবার আমার একটু সন্দেহ হলো। আমার বারবার মনে হতে লাগলো, লোকটা গায়ে পড়ে এত উপকার করতে চাইছে কেন? তার কি কোনো মতলব আছে? চোর ডাকাত নয় তো? অবশ্য জিনিসপত্র তো সব ট্রেনে থেকে গেছে, কি বা নেবে আমার থেকে? তাহলে কি সে হোটেলের দালাল? এটাই কি তার পেশা? এইসব ভাবতে ভাবতে আমি জিজ্ঞেস করলাম তাকে, না সে না হয় যাব, কিন্তু তার জন্য আপনাকে কত দিতে হবে? এবার সে বোধহয় একটু লজ্জা পেল, বলল, বেশি কিছু দিতে হবে নি, শুধু আমার চা আর পাউটির দামটা দিলেই হবে। আমি বুঝলাম লোকটা হয়তো অত্যন্ত গরিব, সামান্য চা পাউরুটির পয়সা বাঁচানোর লোভে আমার সাথে যেতে চাইছে। আমি আর না করলাম না। লোকটার টাকা মিটিয়ে দিয়ে বললাম, চলুন তাহলে যাওয়া যাক আপনাদের হোটেলে। হ্যাঁ চলুন বাবু। লোকটার সঙ্গে হাঁটতে হাঁটতে হঠাৎ আমার মনে পড়ল, লোকটার সঙ্গে এতক্ষণ কথা বললাম কিন্তু লোকটার নামই জিজ্ঞেস করা হয়নি। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার নামটা জানতে পারি কি? আগে আমার নাম হরিহরণ। তা আপনি কি এখানেই থাকেন? আগে হ্যাঁ বাবু, আমি এখানেই থাকি। আমি হরিহরনের সাথে এগিয়ে যেতে লাগলাম স্টেশন বরাবর। সামনে এগিয়ে বাঁ দিকে একটা গলি নেমে গেছে। সেই গলির সামনে এসে হরিহরন আমাকে বলল, এই 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 দিক দিয়ে নেমে আসুন বাবু। হরিহরনের কথা মতো আমি সেই দিক দিয়ে নিচে নেমে এলাম। নিচে নেমেই একটা কাঁচা মাটির রাস্তা। রাস্তার দুপাশে বিভিন্ন রকম গাছ। পূর্ণিমার চাঁদের আলো এসে পড়েছে সেই গাছগুলোর পাতায়। কিছু দূর এগিয়ে আবার রাস্তার ডান দিকে একটা বৃহৎ জলাশয়। জ্যোৎস্নার আলোতে আমি দেখতে পেলাম এই বড় জলাশয়ে শত শত পদ্ম ফুটে আছে। চাঁদের সোনালি আলো গোলাপি পদ্মের পাপড়িতে পড়ে এত সুন্দর দৃশ্য সৃষ্টি করেছে যে তার থেকে চোখ ফিরিয়ে নেওয়া যায় না। আমি অবাক হয়ে সেই সব দেখছিলাম। এখন যেন মনের কোনো এক কোণ থেকে আমার মনে হতে লাগলো যে আমি ট্রেন মিস করে বোধহয় খুব ভুল করিনি। এই ভুলটা না হলে প্রকৃতির এই অপরূপ রূপ আমার দেখা হতো না। আমাদের মতো শহুরে মানুষদের কাছে এই দৃশ্য যে চোখের জন্য কতটা আরামদায়ক সেটা বলে বোঝানো সম্ভব নয়। তাই বেশ খুশি হয়ে আমি এগিয়ে যেতে লাগলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে আমি হরিহরনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা হরিহরন, আমরা যাচ্ছি কোথায়? এই তো আর একটু এগোলেই একটা হোটেল, নাম হলো বৈদ্য হোটেল। আমরা সেখানেই যাচ্ছি। আচ্ছা, কিন্তু সে আর কত দূর? আর বেশিক্ষণ লাগবে না বাবু, মাত্র মিনিট 5। হঠাৎ একটা কথা আমার মাথায় এলো।
লোকটার কোনো বদ মতলব নেই তো? লোকটা চোর ডাকাত নয় তো? আমার কাছে কোনো জিনিসপত্র নেই ঠিকই, তবে হাতে সোনার আংটি আর পকেটে টাকা তো আছে। সেগুলো যদি... আচ্ছা হরিহরণ, আর একটা কথা জিজ্ঞাসা করার ছিল। কি কথা বাবু? এইরকম নিরিবিলি জায়গায় হোটেল কিভাবে হলো বলুন তো? মানে হোটেল চলে এখানে? আপনি সত্যি কোনো হোটেলে নিয়ে যাচ্ছেন তো? অদ্ভুতভাবে লোকটা যেন আমার মনের কথা বুঝে নিল। বলল, বাবু মনে হয় আমাকে সন্দেহ করছেন। ভয় পাবেন না, আমি কোনো চোর ডাকাত নই। আমি গরিব মানুষ, পেটের দায় এইগুলো করি, এইটাই আমার কাজ। সে না হয় বুঝলাম, কিন্তু আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না। এইরকম একটা জায়গায় হোটেল কিভাবে চলে? আপনি যেমন ভাবছেন এই জায়গা তেমন নয় বাবু। পদ্মপুকুর জায়গাটা খুব সুন্দর। শীতের ছুটিতে এখানে অনেক লোক বেড়াতে আসে। চলুন, আপনি দেখতে পাবেন। আচ্ছা বেশ, তাই পদ্মে ভরা পুকুরের জন্যই কি স্থানের নাম পদ্মপুকুর? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন বাবু। এই পুকুর বহু পুরনো, বহুকাল আগে থেকে এখানে পদ্ম ফুটে চলেছে। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি জানেন বাবু? কি? সেই আদিকাল থেকে এমন কোনো বছর নেই যে এই পুকুরে পদ্ম ফোটেনি। প্রতি বছর হাজার হাজার পদ্ম ফোটে। হ্যাঁ। বাহ, দারুণ ব্যাপার তো। আর একটু এগোতেই আমি বুঝতে পারলাম যে হরিহরণ ভুল কিছু বলেনি। এই গ্রামটা সত্যিই দারুণ। চারিদিকে সবুজের মেলা। গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে একটা ছোট্ট নদী। চাঁদের আলোতে নদীর জলের রং সোনালী হয়ে গেছে। পদ্ম পুকুর, সবুজ গাছপালা, মনোরম পরিবেশ, সব মিলিয়ে সত্যি সৌন্দর্যের এক অনন্য উদাহরণ এই গ্রাম। আরো মিনিট দুয়েক হাঁটার পর একটা একতলা বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। বাড়িটার 3 দিক বিভিন্ন রকম ফুলে সাজানো। সামনেটা ঘাসে ঢাকা রাস্তা, তারই পাশ দিয়ে নানা রকম গাছপালা, আম, জাম, কাঁঠাল, আরো কত কি। বাড়ির ঠিক পেছন দিয়ে বাঁক নিয়েছে সেই ছোট্ট নদীটা। আমি আনমনা হয়ে সেগুলোই দেখছিলাম। ঠিক তখনই হরিহরণ আমাকে ডেকে বলল, এগিয়ে আসুন বাবু, এগিয়ে আসুন। এই যে সামনে দেখছেন, ওইটাই হয়েছে বৈদ্য হোটেল। এইটাই? বাহ, খুব সুন্দর জায়গা। ওই যে দেখছেন বড় বড় করে লেখা বৈদ্য হোটেল। আমি হরিহরণের কথা মতো বাড়িটার উপরের দিকে তাকাতেই দেখলাম সত্যিই সেখানে বড় বড় অক্ষরে লেখা আছে বৈদ্য হোটেল। হরিহরণের পেছন পেছন আমিও এগিয়ে গেলাম সেই হোটেলের দিকে। হোটেলের দরজার সামনে এসে হরিহরণ দরজায় টোকা দিতে লাগলো আর ম্যানেজার বাবুকে ডাকতে লাগলো। ম্যানেজার বাবু, ও ম্যানেজার বাবু, দরজা খোলেন। ও ম্যানেজার বাবু, ও ম্যানেজার বাবু, দরজা খোলেন। ম্যানেজার বাবু, ঘরে আসেন। কয়েক সেকেন্ড পর ভেতর থেকে কেমন যেন একটু অদ্ভুত রকম গম্ভীর গলায় আওয়াজ এলো। এমন গম্ভীর গলার আওয়াজ আমি আগে কখনো শুনিনি। কে? আগে আমি হরিহরণ গো। একটা অদ্ভুত যান্ত্রিক শব্দ করে ভেতর দিক থেকে দরজাটা খুলে গেল। দরজার সামনে এসে দাঁড়ালো মোটা সোটা এক ভদ্রলোক। ভদ্রলোকের মুখে দাড়ি গোঁফের লেশমাত্র নেই। চুলগুলো ছোট করে ছাঁটা। পরনের পোশাকও বেশ ভালো গোছের। পোশাকের দিক থেকে এক কথায় ভদ্রলোক বলা যায়, তবে লোকটার মুখটা বেশ ভয়ঙ্কর। দেখলেই কেমন যেন ভয় ভয় করে। উনি দরজার ভেতরে দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করলেন, ও তুই বল, কি বলবি? হরিহরণ আমাকে দেখিয়ে বলল, এই বাবু আজকে হোটেলে থাকবে। লোকটা এবার আমার দিকে তাকালো। ওনার চোখের চাহনি দেখে মনে হলো তিনি আমাকে একবার উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করে নিলেন। তারপর বললেন,
ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন। এই হরিহরণ, যা ওনাকে অফিসে নিয়ে যা, আমি আসছি। ম্যানেজার বাবুর কথা শেষ হতেই হরিহরণ বলল, চলুন বাবু, ভেতরে আসুন। ম্যানেজার বাবু হোটেলের ভাড়ার ব্যাপারে কথা বলে আমরা মূল হোটেলে চলে এলাম। হরিহরণ ম্যানেজার বাবুকে জিজ্ঞেস করলো, এই ওনাকে কোন ঘরে নিয়ে যাবো ম্যানেজার বাবু? ম্যানেজার বাবু কয়েক সেকেন্ড কি যেন ভেবে নিয়ে এক কথায় উত্তর দিলেন, 3 নম্বরে নিয়ে যা। হরিহরণের সাথে হোটেলের প্রধান দরজা পেরিয়ে প্রবেশ করলাম ভেতরে। অবশ্য এটাকে হোটেল বলছি ঠিকই, তবে এটা ঠিক হোটেল গোছের নয়। দেখে মনে হয় এখানকার লাভজনক ব্যবসার উপর নজর দিয়েই একটা বাড়িকে জোর করে হোটেল বানানো হয়েছে। যাই হোক, প্রধান দরজা দিয়ে ঢুকে একটা বারান্দা, যেটা উত্তর দক্ষিণে এগিয়ে গেছে। বারান্দা দিয়ে দুপা এগোলেই বারান্দার দুপাশে বেশ কয়েকটা ঘর। ঘরগুলোর দরজার উপরে নাম্বার প্লেট বসানো। তারই মধ্যে 3 নাম্বার ঘরে আমাকে নিয়ে গেল হরিহরণ। ঘরে ঢুকে সে আমাকে বলল, এই যে বাবু, এইটা আপনার ঘর, আপনি এখানেই থাকবেন। আচ্ছা, আমি তাহলে যাই। এইটুকু বলে সে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে এগিয়ে গেল। আমি ডাকলাম তাকে, দাঁড়ান, এদিকে একবার আসুন। হ্যাঁ বাবু, বলেন। এই বলে সে আমার পাশে এসে দাঁড়ালো। আমি আমার পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে তার দিকে এগিয়ে দিলাম। তারপর বললাম, এই নিন, এটা রাখুন। আমার হাতে টাকা দেখে লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল। সে চুপ করে দাঁড়িয়ে রইল। আমি তাকে জোর দিয়ে বললাম, আরে রাখুন রাখুন, আপনি আমার কত সাহায্য করলেন বলুন তো, এটা আপনার প্রাপ্য। এবার হরিহরণ টাকাটা নিল। টাকা নিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। একটু পর এসে ম্যানেজার বাবু আমাকে আমার প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জাম দিয়ে গেল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, রাতে খাওয়ার কোনো ব্যবস্থা করা যাবে কি? ক্ষমা করবেন, আমাদের এখানে তেমন কোনো ব্যবস্থা নেই। অগত্যা কি আর করার, আজকে রাতটা না হয় উপোস করেই কাটাতে হবে। এমনকি সারাদিনের নানা রকম মানসিক খাটুনির পর আমার খুব ক্লান্ত লাগছিল। তাই আর দেরি না করে আমি বিছানায় শরীর এলিয়ে দিলাম। সারাদিনের মানসিক এবং শারীরিক ক্লান্তি দুই থাকায় বিছানায় শুতেই আমার ঘুম এসে গেল। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, তবে হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে গেল। আমার ঘুম ভাঙতেই আমি শুনতে পেলাম জানলার ওপাশটায় কারা যেন ফিস ফিস করে কথা বলছে। তারা যেন কোনো বিষয় নিয়ে খুব গভীর আলোচনা করছে। তাই কান পেতে শোনার চেষ্টা করলাম, তবে ফিস ফিস শব্দ ছাড়া আর কিছুই বুঝে উঠতে পারলাম না। মনে মনে একটু কৌতূহল হতে লাগলো, আর সাথে একটু ভয়ও হলো। আমি বিছানা থেকে উঠে গেলাম জানালার দিকে, তবে সেখানে কাউকেই দেখতে পেলাম না। অথচ কথা বলার ফিসফিসানির শব্দ তখনও আমার কানে আসতে লাগলো। হাত ঘড়িতে দেখলাম তখন প্রায় 9টা বাজে। চারিদিকে তখন প্রবল নিস্তব্ধতা বিরাজ করছে। এমন পরিবেশে কারা ফিসফিসিয়ে কথা বলে সেটা জানার কৌতূহল যেন আমার মনের মধ্যে ক্রমে বৃদ্ধি পেতে লাগলো। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সদর দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। আশ্চর্য ব্যাপার হচ্ছে, চারিদিকে খুঁজেও আমি কাউকে দেখতে পেলাম না, অথচ কথা বলার শব্দ তখনও আমার কানে আসতে লাগলো। অবশেষে এটাকে আমার মনের ভুল মনে করে ফিরে এসে জানালা বন্ধ করতে যাব, এমন সময় আমি জানালা দিয়ে যা দেখলাম তা দেখে আমার শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল। আমার শরীরের শিরায় শিরায় যেন রক্তের বদলে ঠান্ডা বরফের স্রোত বইতে লাগলো। আমি দেখলাম জানলার সোজাসুজি দক্ষিণ দিকের আম গাছের মগডালে দুটো নরকঙ্কাল পা ঝুলিয়ে বসে রয়েছে। তাদের ঝুলন্ত পা ঘড়ির পেন্ডুলামের মতো ক্রমশ নড়ছে।
আর তারাই নিজেদের মধ্যে ফিসফিস করে এক নাগাড়ে কি যেন আলোচনা করে যাচ্ছে। কথা বলার মাঝে তারা হঠাৎ উন্মাদের মতো হেসে উঠছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। আমি কোথায় এসে পড়লাম? আমি আর দেখতে পারলাম না। আমার শরীর তখন থরথর করে কাঁপতে শুরু করেছে। আমি কি দেখছি? আমি ভয়ে ভয়ে দেখলাম দুই নরকঙ্কাল গাছের ডালে বসে নিজেদের লম্বা পা দুটো একে অপরের সঙ্গে ধাক্কা লেগে একবার ঠক করে একটা শব্দ হলো। আমার হাত পা যেন সব অবশ হয়ে গেছে। অনেক চেষ্টা করেও যেন আমি সেখান থেকে চলে আসতে পারছি না। তবে এই দৃশ্য দেখা আমার পক্ষে আর সম্ভব নয়। অবশেষে অনেক কষ্টে আমি দুই চোখ বন্ধ করলাম। তারপর ধীরে ধীরে এক পা করে পেছনে এগিয়ে এলাম। এমন ভাবেই চোখ বন্ধ করে রইলাম বেশ কিছুক্ষণ। তারপর ভয় ভয় আবার চোখ খুলে তাকালাম। না, এবার আর সেখানে কিছু দেখতে পেলাম না। আমি আবারও ভয় ভয় এগিয়ে গেলাম জানালার দিকে। সত্যি এবার আর কিছু দেখা গেল না। তাহলে এতক্ষণ আমি যা দেখলাম তা কি সবই মনের ভুল? আমি কি সত্যি ক্লান্তির ঘোরে সব ভুল দেখলাম? আমি আর ভাবতে পারলাম না। আমার আর ভাবতে ইচ্ছে করলো না। আমি আবার বিছানায় শুয়ে পড়লাম। টেবিল ল্যাম্পটা তখন টিম টিম করে জ্বলছে। সাধারণত আমি আলোতে ঘুমোতে পারি না, তবে আজকে আলো নেভানোর সাহস আমার হলো না। আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম, তবে ঘুম আমার আসতে চাইল না। মনের মধ্যে ভাসতে লাগলো একটু আগের ভয়ঙ্কর দৃশ্য। এমনভাবেই আরো কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে শুয়ে রইলাম। তারপর হঠাৎ কি মনে হতে আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। আমার সাথে কি হচ্ছে আমি যেন কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ আমার চোখ চলে গেল হোটেলের সামনের পুকুরটার দিকে। আমি দেখলাম এই পুকুরেও শত শত পদ্ম ফুটে আছে, তবে এই পদ্ম স্বাভাবিক পদ্মের মতো নয়। এমন লাল টকটকে পদ্ম আমি আগে কখনো দেখিনি। পদ্মগুলোর এই লাল টকটকে রূপ যেন আমাকে আকর্ষণ করতে লাগলো। ক্রমে আমি নিজের অনিচ্ছাতেই এগিয়ে যেতে লাগলাম সেদিকে, যেন কোনো এক অদম্য অদৃশ্য শক্তি আমাকে পরিচালনা করে সেদিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আমিও সমস্ত ভয়কে উপেক্ষা করে এগিয়ে যাচ্ছি সেদিকে। ধীরে ধীরে আমি এসে দাঁড়ালাম সেই পুকুরের সামনে। আর ঠিক তখনই আমার নাকে ভেসে এসে লাগলো এক অপূর্ব সুন্দর গন্ধ। এই মন মাতানো সুগন্ধে আমি যেন ধীরে ধীরে মাতাল হয়ে গেলাম। এই গন্ধ এতই মধুর যে যে কোনো দামি নেশাকেও অনায়াসে হার মানিয়ে দিতে পারে। আমি দেখলাম পুকুরের লাল টকটকে পদ্মগুলো ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে সাদা হয়ে যাচ্ছে, আর পদ্মের সেই লাল টকটকে রং পুকুরের জলে মিশে ক্রমে পুকুরের জল রক্ত বর্ণে পরিণত হচ্ছে। ফ্যাকাশে পদ্মগুলো ক্রমে নুইয়ে জলের মধ্যে ডুবে যাচ্ছে। সেদিকেই তাকিয়েছিলাম, হঠাৎ পুকুরের মাঝখান বরাবর জলে নড়াচড়া লক্ষ্য করলাম আমি। মনে হলো ওখানে কে যেন স্নান করছে। এই মাত্র কে যেন পুকুরের জলে ডুব দিল। আমি অবাক হয়ে দেখতে লাগলাম সেদিকে। এত রাতে কে স্নান করছে পুকুরে, সেটা দেখার জন্য আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মিনিট খানেক পর আবার জলটা নড়াচড়া করে উঠল। তারপর আমি যা দেখলাম তাতে এই ফুরফুরে ঠান্ডা হাওয়াতেও আমি রীতিমতো ঘামতে লাগলাম। আমি দেখলাম একটা ধপধপে সাদা কঙ্কালের মাথা জলের উপর উঠে এলো। জলের উপর উঠে আসতেই আমার দিকে তাকিয়ে সেই কঙ্কাল বিভৎসভাবে হাসতে শুরু করলো। এবার সে ক্রমে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এই দৃশ্য দেখে আমার শরীরে কাঁপুনি উঠে এলো, তবে আমি সেখান থেকে পালিয়ে যেতে পারলাম না। দেখলাম এবার কঙ্কালটা হাত উঁচু করে আমাকে হাতছানি দিয়ে ডাকছে। আমি সেই ডাক কোনোভাবেই অগ্রাহ্য করতে পারলাম না। আমি ক্রমে এগিয়ে যেতে লাগলাম সেই দিকে। অনুভব করলাম আমার শরীর তখন আর আমার নিজের নিয়ন্ত্রণে নেই। কোনো এক অদৃশ্য শক্তি যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে সেদিকে। সবে এক পা জলে দিতে যাব, এমন সময় পেছন থেকে আমার কাঁধে কেউ একজন হাত রাখলো। আমি প্রথমে ভয় আঁতকে উঠলাম, তারপর ভয় ভয় পেছন ঘুরে তাকালাম। পেছন ঘুরে তাকিয়ে যে লোকটাকে দেখলাম
তাকে দেখে মনে হলো যে এই লোকটাকে বোধহয় আমি খুব ভালো করে চিনি, তবে কোনোভাবেই তার নামটা আমি মনে করতে পারছি না। তবে দেখে মনে হলো যেন আগে অনেকবার আমি তাকে দেখেছি। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম সেদিকে। তারপর হঠাৎ বিদ্যুতের ঝলকের মতো আমার মনে পড়ে গেল, আর মনে পড়তেই আমি উত্তেজিত হয়ে বললাম, বিজয়, তুই বিজয় তো? হ্যাঁ, আমি বিজয়। কিন্তু এত রাতে এই পুকুরের সামনে কি করছিসটা কি? আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলাম তার দিকে। আর মনে মনে ভাবতে লাগলাম, একটা মানুষের এতটা পরিবর্তন কি করে হয়? একটা সময় ছিল যখন বিজয় হাতির মতো মোটা ছিল, আগুনে পোড়া কাঠ কয়লার মতো ছিল গায়ের রং, মাথায় বুদ্ধির লেশমাত্র ছিল না। এটা সেই বিজয় যাকে একটা সময় মানুষ জলহস্তি বিজয়, কালু বিজয়, মোটা বিজয়, পাগলা বিজয়, আরো কত কি বলে খ্যাপাতো। আজ সেই বিজয়ের সুঠাম দেহ, বুদ্ধিদীপ্ত অঙ্গভঙ্গি, আর তার সাথে শরীরের রংটাও অনেক উজ্জ্বল হয়েছে। এই কিভাবে সম্ভব? সেই ভাবনাতেই আমি হারিয়ে গেলাম। আমার মনের ভাবটা বুঝেই বোধহয় বিজয় বলল, কি রে, কি ভাবছিস? বিজয়ের ডাকে আমার সম্বিত ফিরল। আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ হ্যাঁ, না কিছু না। আরে চল চল, ভেতরে চল, এখানে দাঁড়িয়ে থাকিস না, চল। বিজয়ের সাথে আমিও এগিয়ে গেলাম। বিজয় আমাকে আমার ঘরে নিয়ে গেল। তখন আমি অনেকটা স্বাভাবিক হয়ে গেছি। তারপর বিজয় আমাকে জিজ্ঞেস করলো, বল, তুই হঠাৎ এখানে? আমি যাচ্ছিলাম বিহারে চাকরির জন্য। জল নিতে নেমে ট্রেন মিস করলাম এই পদ্মপুকুর স্টেশনে। তারপর হরিহরণ নামের এক ব্যক্তির কথায় আমি এখানে এসেছি। সেই আমাকে বলল এই হোটেলটার কথা। ও আচ্ছা, হরিহরণ নিয়ে এসেছে তোকে? হ্যাঁ, কিন্তু তুই এখানে? আমি তো শুনেছিলাম তুই নাকি গ্রাম থেকে পালিয়ে এসে আত্মহত্যা করেছিলিস। আমার কথা শুনে বিজয় হো হো করে হাসতে লাগলো। তারপর বলল, তাই যদি করতাম এখন কি তোর সামনে বসে থাকতাম? কিন্তু সবাই তো বলতো। ধুর, এসব বোগাস কথা। আমি কেন মরতে যাব? তোরা সবাই আমাকে নিয়ে মজা করতিস, তাতে আমি কষ্ট পেতাম, অপমানিত হতাম। তাই একদিন গ্রাম ছেড়ে পালিয়ে এসেছিলাম। তারপর এখানে এসে অনেক কষ্ট করে নিজের পরিবর্তন এনেছি। এই বৈদ্য হোটেল স্থাপন করেছি। আর আমার শারীরিক পরিবর্তন তো দেখতেই পাচ্ছিস। হ্যাঁ, সত্যি তোর পরিবর্তন দেখার মতো। আরে, বৈদ্য হোটেল সত্যি তোর? আমার কথা শুনে বিজয় মুচকি হাসলো। তারপর বলল, আমার পদবিটা তোর মনে নেই বোধহয়? এবার আমার বিদ্যুৎ ঝলকের মতো মনে পড়ে গেল। বিজয়ের পুরো নাম ছিল বিজয় বৈদ্য। এবার আমার একটু লজ্জা লাগলো। সত্যি একসময় আমরা সবাই খুব খারাপ করেছি ওর সাথে। এভাবে মজা করাটা উচিত হয়নি আমাদের। আমি একটু লজ্জিত হয়ে ওকে বললাম, সেই সময় তোর সাথে ওভাবে মজা করাটা উচিত হয়নি। পারলে ভাই ক্ষমা করে দিস আমাদের। আমার কথা শুনে বিজয়ের মুখে কেমন যেন একটা অন্ধকারের ছাপ নেমে এলো। তার মুখ দেখে মনে হলো সে যেন হঠাৎ পুরনো স্মৃতিতে হারিয়ে গেল। আনমনা হয়ে বলল, ক্ষমা? উত্তরে আমি কিছু বলার আগে আবার সে নিজেকে সামলে নিয়ে বলল, আরে না না, সেসব আমি কবে ভুলে গেছি। তুইও ভুলে যা, মনে রাখিস না ওসব। যাই হোক, বাদ দে। নাকি বল, খেয়েছিস কিছু? এতক্ষণে এসব ভৌতিক কর্মকাণ্ডের জন্য আমি প্রায় ভুলতেই বসেছিলাম যে আমার খিদে পেয়েছে। আমি বিজয়কে বললাম, না রে, খাওয়া হয়নি। তোর ম্যানেজার বলল এখানে খাওয়ার তেমন ব্যবস্থা নেই কোনো। ওহো, আসলে অন্য সময় খাবারের ব্যবস্থা থাকে, তবে এখন যেহেতু হোটেল একদম ফাঁকা, তাই তেমন কোনো ব্যবস্থা করা হয়নি। তবে তুই চিন্তা করিস না, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। তুই একটু অপেক্ষা কর, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ, একটু দাঁড়া। এইটুকু বলেই বিজয় বেরিয়ে গেল। সত্যি বলতে সেই ট্রেনে ওঠার পর থেকে সারাদিন আর খাওয়া দাওয়া করা হয়নি। সাথে যে টিফিন নিয়েছিলাম সেটাও ট্রেনে থেকে গেছে, তাই খিদে পেয়েছিল খুব।
কিন্তু মনে ভয় থাকার কারণে এতক্ষণ অনুভব করতে পারিনি। তবে এখন ভয়টা কেটে যাওয়ায় আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। খিদেতে আমার পেট চো চো করছিল। এর মধ্যে বিজয় ফিরে এলো, এসে বলল, আয় আমার সাথে এদিকে আয়, তোর জন্য খাবারের ব্যবস্থা করেছি। বিজয়ের কথা মতো আমি তার সঙ্গে এগিয়ে গেলাম। আমার ঘর থেকে বেরিয়ে বারান্দা বরাবর সোজা এগিয়ে গেলে রিসেপশন রুম। আমরা সেখানেই গেলাম। সেখানে গিয়ে দেখলাম একটা চেয়ারে ম্যানেজার বাবু বসে আছেন। আমরা ঘরে ঢুকলে উনি একবার আমাদের দিকে চোখ তুলে তাকালেন। আমরা এসে দাঁড়ালাম একটা টেবিলের সামনে। টেবিলে ভাত, ডাল, মাছ, মাংস, বিভিন্ন রকম খাবার সাজানো। সারাদিন না খাওয়ার পর এমন সুস্বাদু খাবার দেখে আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আমি চেয়ারে বসে পড়লাম। বিজয় বসলো আমার ঠিক উল্টো দিকের চেয়ারে। তারপর খাবারগুলো আমার দিকে এগিয়ে দিয়ে বলল, নে খেয়ে নে, এই সামান্য ব্যবস্থাই হয়েছে, কিছু মনে করিস না। কি যে বলিস, এ তো অনেক কিছুর ব্যবস্থা করেছিস তুই। নে নে, আর কথা বাড়াস না, খেয়ে নে। বিজয়ের আজ্ঞা পাওয়া মাত্র আমি আর দেরি করলাম না। ভাতের প্লেট এগিয়ে নিয়ে ডাল দিয়ে মেখে খেতে শুরু করলাম। কয়েক গ্রাস খাওয়ার পর খেয়াল করলাম যে শুধু আমিই খাচ্ছি, বিজয় কিছুই খাচ্ছে না। আর সে যে খাচ্ছে না সেটা আমি এতক্ষণ লক্ষ্য করিনি। ব্যাপারটা ভেবেই আমার খুব লজ্জা লাগলো। মুখে থাকা খাবারটা চিবোতে চিবোতে তাকে বললাম, তুই খাচ্ছিস রাজা, তুই খাবি না? না না, তুই খেয়ে নে, আমি এসব খাবার খাই না। বিজয়ের কথাটা শোনা মাত্রই আমি বেশ অবাক হলাম। আর অবাক হয়েই তাকে জিজ্ঞাসা করলাম, মানুষের খাবার খাস না মানে? উত্তরে বিজয় হাসতে হাসতে বলল, খাই না বলতে রাতে এসব খাই না, এই যে দেখ না আমার শরীরটাকে সুঠাম রাখছি, এর জন্য এসব খাবার ত্যাগ করেছি। ও আচ্ছা, রাতে কি খাস তাহলে? উত্তর দেওয়ার আগে বিজয় কয়েক সেকেন্ড কি যেন ভাবলো, তারপর বলল, তেমন কিছু না, সামান্য পানীয় দ্রব্য পান করি, সেসব থাক, তুই খেয়ে নে আগে। আমিও আর কিছু জিজ্ঞাসা করলাম না তাকে। মাছ, মাংস এবং অন্যান্য সুস্বাদু পদগুলো দিয়ে আয়েশ করে খেতে লাগলাম। খাওয়া শেষে বিজয় আমার হাতে একটা সিগারেট দিয়ে বলল, সিগারেট চলবে? হলে মন্দ হয় না। বিজয়ের হাত থেকে সিগারেটটা নিয়ে আমি ধরিয়ে নিলাম। তারপর হাতে একটা লম্বা টান দিয়ে আমি তাকে বললাম, আচ্ছা বিজয়, তোকে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? জানি না তুই বিশ্বাস করবি কিনা, তবে একটু আগে তোর এই হোটেলে আমি কিছু অদ্ভুত জিনিস দেখেছি। একটা ভয়ানক অভিজ্ঞতা হয়েছে আমার এখানে। কি জিনিস দেখেছিস তুই? হ্যাঁ, কিসের অভিজ্ঞতা হয়েছে? কিছুক্ষণ আগে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আর তারপর আমি উঠে গিয়ে যা দেখলাম তা সত্যি অবিশ্বাস্য। কি দেখলি তুই? আমি দেখলাম হোটেলের সামনে ওই বড় আম গাছটায় দুটো নরকঙ্কাল বসে আছে। হ্যাঁ, গাছের মগডালে বসে দুটো কঙ্কাল পা দুলিয়ে দুলিয়ে নিজেদের মধ্যে কি যেন কথা বলছে। আর তারপর আমি দেখলাম ওই পুকুরে শত শত লাল টকটকে পদ্ম ফুটে আছে। তারপর ধীরে ধীরে আমি যখন ওই পুকুরের সামনে এগিয়ে গেলাম, তখন লাল পদ্মগুলো ফ্যাকাশে হয়ে সাদা হয়ে যেতে লাগলো। আর পদ্মগুলোর ওই লাল রং যেন জলে মিশে গেল। তারপর ওই পুকুরের মধ্যে থেকে উঠে এলো সেই কঙ্কাল, আর সে আমাকে হাত উঠিয়ে ডাকতে লাগলো। কথাগুলো আমি এক নিমেষে বলে শেষ করলাম। বিজয় এতক্ষণ মন দিয়ে আমার কথাগুলো শুনছিল। এবার সে আর নিজের হাসি লুকিয়ে রাখতে পারল না, হু হু করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, হ্যাঁ, কি লাল টকটকে পদ্ম, গাছের মগডালে কঙ্কাল? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, কি সব ভুলভাল বকছিস? আরে আমি আমি ভুল বলছি না ভাই, আমি আমি সত্যি দেখেছি আমি এসব। ধুর, এইসব আবার হতে পারে নাকি? সত্যি করে বলতো, তুই কি কোনো নেশা টেশা করেছিস নাকি?
আমি আমি নেশা করিনি। আমি নিজের চোখে দেখেছি, কি মুশকিল। তাহলে হয়তো তুই স্বপ্ন দেখেছিস। স্বপ্ন দেখেছি, কিন্তু কোনো কিন্তু নয়। তুই একটু বিশ্রাম নিয়ে নে, অনেক পরিশ্রম হয়েছে, তাই জন্যই এসব ভুলভাল দেখছিস। কিন্তু আমার মনে হচ্ছে যে ওটা স্বপ্ন ছিল না, আমি বাস্তবেই সবটা দেখলাম যেন। একটু ঘুমিয়ে পড়, সব ঠিক হয়ে যাবে। যা, ঘরে যা। কি আর করার, আমি জানতাম এসব কথা বিজয় বিশ্বাস করবে না। বিজয় কেন, কেউই বিশ্বাস করবে না। এমনকি স্বচক্ষে না দেখলে, আমার নিজের সঙ্গে না ঘটলে এমন জিনিস আমি নিজেও বিশ্বাস করতাম না। যাই হোক, এইটুকু বলে বিজয় বেরিয়ে গেল। আমি চলে এলাম আমার নিজের ঘরে। ঘরের টেবিল ল্যাম্পটা তখনও টিম টিম করে জ্বলছিল। ঘরে ঢুকে আমি একটা চেয়ার নিয়ে বসলাম। বসে ভাবতে লাগলাম, সত্যি কি এতক্ষণ আমি যা দেখলাম তা আমার স্বপ্ন ছিল? তবে জেগে থেকে তো আর স্বপ্ন দেখা যায় না। তাহলে কি সবই ছিল আমার অলীক কল্পনা? কি জানি, কিছুই বুঝে উঠতে পারলাম না। প্রায় ঘন্টাখানেক ওখানেই বসে রইলাম। তবে ততক্ষণে আর কোনো আশ্চর্য ঘটনা আমার চোখে পড়ল না। মনে মনে ভাবলাম, তাহলে বিজয় ঠিকই বলেছিল, সবটাই বোধহয় আমার কল্পনা ছিল। সারাদিন ধকলের পরে অবশ্য এরকম কল্পনা আসাটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়। যাই হোক, অবশেষে নিজের মনকে বুঝিয়ে আবার বিছানায় শুয়ে পড়লাম। এবার বিছানায় শুতেই একটা ঘুম অনুভব করলাম, তাই বেশিক্ষণ সময় লাগলো না। বিছানায় শুতেই ঘুম এসে গেল। সেদিন সারা রাতে আর ঘুম ভাঙেনি। ঘুম থেকে উঠলাম পরের দিন সকালে হরিহরনের ডাকে। বাবু, ও বাবু, ওঠেন ওঠেন বাবু, ওঠেন ওঠেন। হ্যাঁ, আমি বিছানা ছেড়ে উঠে বসলাম। তারপর বললাম, কি ব্যাপার হরিহরন, তুমি এত সকালে? আপনার জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে এসছি, যেগুলো গতকাল ট্রেনে থেকে গিয়েছিল। বাহ, এগুলো কোথায় পেলে? কাল স্টেশন মাস্টারকে বলে রেখেছিলাম আপনার ট্রেন মিস হয়ে গেছিল। উনি ট্রেনের সাথে যোগাযোগ করে পরে স্টেশনে আপনার জিনিসপত্র নামিয়ে রেখেছিল। হ্যাঁ, বাহ, এ তো খুব ভালো কাজ করেছো। তা কত দেবো তোমাকে? হরিহরন লজ্জা পেয়ে বলল, টাকা লাগবে না, 1000 হলেও আপনি আমাদের অতিথি বলে কথা। সে নিতে না চাইলেও আমি আগের বারের মতো এবারও একটা 100 টাকার নোট বের করে ওকে দিলাম। আমার থেকে 100 টাকা পেয়ে হরিহরন খুব খুশি হলো। সে বলল, বাবু বাবু, আর কিছু লাগবে? লাগবে বলতে, এক কাপ চা হলে বেশ ভালো হতো। আর কাল রাতেই জায়গাটা ভালো করে দেখা হয়নি, আজ একটু দিনের আলোতে ঘুরে দেখতাম জায়গাটা। আচ্ছা, বেশ বেশ বেশ, একটু সামনে এগিয়ে একটা চায়ের দোকান আছে, চলুন চলুন, চা খাওয়া শেষে আপনাকে ঘুরে দেখাচ্ছি গ্রামটা। চলো তাহলে। হোটেল থেকে বেরিয়ে আমরা দক্ষিণ দিকে এগিয়ে যেতে লাগলাম। কাল রাতে সত্যি এই গ্রামের রূপ আমার ঠিকমতো দেখা হয়নি। দিনের উজ্জ্বল আলোতে গ্রামটা যেন ভীষণ সুন্দর রূপ নিয়েছে। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে মিনিট 5 এগিয়ে মোড়ের মাথায় একটা চায়ের দোকান। দূর থেকে দেখলাম সেখানে বেশ কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। হরিহরন আমাকে দূর থেকে বলল, বুঝান, আপনি চা খেয়ে আসেন। তুমি যাবে না? না, আমাকে ওরা দেখতে পাবে না বাবু। দেখতে পাবে না? এ কেমন কথা? বেশ অবাক লাগলো কথাটা শুনে। দেখতে পাবে না মানে? এবার হরিহরন আমতা আমতা করে বলল, না মানে মানে ওই একই মজা করছি, আপনি যান, আমি খাবো না। বেশ, যেও না, দাঁড়াও তবে। হরিহরনের কথার কোনো মানে আমি বুঝতে পারলাম না। সে দোকানে যেতে চাইল না কেন? অবশ্য থাকতেই পারে তার কোনো নিজস্ব কারণ, তাই ওকে আর বিরক্ত করলাম না। এসে দাঁড়ালাম দোকানের সামনে। তারপর দোকানদারকে জিজ্ঞেস করলাম, লিকার চা হবে? দোকানদার আমার দিকে একবার দেখে নিয়ে বলল, হ্যাঁ বাবু, হবে হবে, একটু দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দোকানদার 1 কাপ চা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নেন বাবু। আমি চায়ের কাপটা হাতে নিয়ে সবেমাত্র তাতে একটা চুমুক দিয়েছি,
এমন সময় চায়ের দোকানদার আমাকে জিজ্ঞাসা করলো, তা বাবুকে তো আগে এখানে কখনো দেখিনি। এখানে কি নতুন নাকি? হ্যাঁ, গতকালই এসেছি। তা বাবু এই গ্রামে কাদের বাড়িতে এইছেন? না, কারোর বাড়িতে আসিনি। এই যে একটু সামনে এগিয়ে একটা হোটেল আছে না, বৈদ্য হোটেল, আমি গতকাল রাতে ওখানেই উঠেছি। আমার মুখে বৈদ্য হোটেলের নামটা শুনে তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে থেকে তারপর আঁতকে উঠে বলল, কি বৈদ্য বৈদ্য হোটেল? আপনি আপনি ওইখানে উঠেছেন? হ্যাঁ, ওখানে। কিন্তু আপনি এমন করছেন কেন? আপনি কি কাল রাতে ওখান থেকে কিছু খেয়েছেন? হ্যাঁ, অনেক কিছুই খেয়েছি। ওটা আমার একটা বন্ধুর হোটেল। কিন্তু কেন বলুন তো? লোকটা আমার কথার কোনো উত্তর দিল না, শুধু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি জিজ্ঞাসা করলাম, কি মশাই, চুপ করে রইলেন যে? এবার যেন তার সম্বিত ফিরল। সে ভয় ভয় আমার দিকে তাকিয়ে বলল, কিছু না বাবু, তবে আপনাকে একটা একটা কথা বলতে পারি। হ্যাঁ, বলুন, কি কথা? আপনি যত তাড়াতাড়ি পারেন এই হোটেল ছেড়ে চলে যান এই হোটেল ছেড়ে। কেন বলুন তো? হ্যাঁ, সেসব আমি বলতে পারবো না বাবু। আমাকে সেসব কথা জিজ্ঞেস করবেন না, সব কথা। তেনাদের কথা বলাও পাপ। আপনাকে শুধু এটুকু বলতে পারি যে আপনি এখান থেকে খুব শীঘ্রই চলে যান। আমি শুনেছি যারা ওই হোটেলে খাবার খায় তারা নাকি আর প্রাণে বাঁচে না। লোকটার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। লোকটা কি পাগল? কি সব বলছে সে? মানেটাই বা কি? অনেক জিজ্ঞাসা করার পরও কারণ তিনি বলতে চাইলেন না। অবশেষে আমি চায়ের দাম মিটিয়ে হোটেলে ফিরে এলাম। ফিরে এসে দেখি ম্যানেজার বাবু এবং বিজয় কেউ নেই সেখানে। আমি সোজা গিয়ে নিজের ঘরে বসলাম। আমি ভাবতে লাগলাম একটু আগের কথাগুলো। গতকাল আমার সাথে অমন ঘটনা ঘটলো, আর আজ চায়ের দোকানদারও আমাকে চলে যেতে বললো। কিন্তু কেন? কি এমন আছে এই হোটেলে? সত্যিই কি কিছু আছে, নাকি সবই আমার মনের ভুল? যদি কিছু নাই থেকে থাকে তাহলে কাল যেগুলো আমি দেখলাম সেগুলো শুধুমাত্র আমার চোখের ভুল। কিন্তু সেটা কি করে হয়? আমি যে কাল সব স্পষ্ট দেখলাম। এইসবই ভাবছিলাম, হঠাৎ হরিহরণ এসে আমায় ডাকলো। বাবু, আপনি বলেছিলেন গ্রামটা ঘুরে দেখবেন, যাবেন না? হ্যাঁ হ্যাঁ, যাবো, চলো। তা বাবু কোন দিকটা যাবেন বলুন? এই হোটেলের আশপাশে একটু ঘুরে দেখবো। সবার আগে হোটেলের সামনে ওই পুকুর পাড়ে চলো তো। ঠিক আছে বাবু, চলে বাবু, চলে। হোটেল থেকে বেরিয়ে একটু এগিয়ে বাঁ দিকে পুকুরটা। আজ আমি পুকুরের সামনে এসে দেখলাম সবকিছুই স্বাভাবিক। পুকুরে পদ্ম ফুটে আছে ঠিকই, তবে তা খুব সাধারণ ধরনের পদ্ম। সচরাচর বাংলার খালি বিলে যেগুলো দেখা যায় সেগুলোই। পুকুরের ঠিক উল্টো দিকে, অর্থাৎ হোটেলের পেছন দিকটায় বয়ে গেছে সরু নদীটা। আমি হরিহরণকে বললাম, ওই নদীর দিকটায় চলো তো হরিহরণ। মিনিট দুয়েক হেঁটে আমরা নদীর কাছে পৌঁছে গেলাম। নদীটা আঁকা বাঁকা হয়ে চলে গেছে পূর্ব দিকে। একটু সামনে এগিয়ে দেখলাম নদীর পাড়ে একটা জায়গায় একটা গাছের গুঁড়ি আড়াআড়ি ভাবে রাখা আছে। আমরা গিয়ে বসলাম সেটার ওপর। নদীর ফুরফুরে ঠান্ডা হাওয়া এসে লাগলো আমাদের শরীরে। নদীর জলের সাথে নানা রকম জিনিস ভেসে চলে যাচ্ছে। আমি সেদিকে এক দৃষ্টে তাকিয়ে গাছের পাতা আর কচুরিপানার আনাগোনা দেখতে লাগলাম। আর সেগুলো দেখতে দেখতে আমি যেন হারিয়ে গেলাম অন্য কোনো এক জগতে। আমার চোখ ক্রমশ বন্ধ হয়ে যেতে লাগলো। আমি কেমন যেন সব ঝাপসা ঝাপসা দেখতে লাগলাম। হঠাৎ আমার খুব ঘুম পেয়ে গেল। আমার শরীর যেন ধীরে ধীরে ঢুলে পড়তে লাগলো। ঠিক তখনই আমি আবছা দেখলাম নদীর জল থেকে একটা হাত ধীরে ধীরে ওপরে উঠে আসতে লাগলো। কবজি পর্যন্ত উঠে আসার পর হাতটা যেন আমাকে ইশারায় তার দিকে ডাকছে।
সেই হাতের ইশারায় যেন আমি আরো মাতাল হয়ে উঠেছি। আমি নদীর পাড়েই সশব্দে পড়ে গেলাম। তবে তখন আমার জ্ঞান আছে। আমি অনুভব করলাম দুজন লোক আমার হাত আর পা ধরে আমাকে তুলে নিয়ে যাচ্ছে। আবছা আবছা দেখলাম যে দুজন আমায় তুলে নিয়ে যাচ্ছে তাদের মধ্যে একজন হরিহরণ। তবে অন্যজন আমার মাথার পেছনে তাকায়, আমি তাকে দেখতে পাচ্ছি না। তারা আমাকে তুলে নিয়ে এসে শুইয়ে দিল একটা বিছানায়। তারপর দূরে দাঁড়িয়ে তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কি যেন বলা বলি করতে লাগলো। তবে এবার তারা আমার থেকে দূরে থাকায় আমি না তাদের কথা শুনতে পারছি আর না তাদের দেখতে পারছি। ধীরে ধীরে আমার চোখ দুটো সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। আমার সামনে সব অন্ধকার। কতক্ষণ এভাবে পড়েছিলাম আমার মনে নেই। তবে যখন চোখ খুললাম তখন দেখলাম ঘরটা প্রায় অন্ধকার। তবে কেন জানি না এই অন্ধকারের মধ্যেও আমি সব পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি দেখতে পেলাম আমার সামনে সেই দুই মানব কঙ্কাল দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকিয়ে তারা এখনো নিজেদের মধ্যে আলোচনা করে যাচ্ছে। আমার শরীর তখন সম্পূর্ণ নিস্তেজ। নিজের শরীরকে এক চুল নাড়ানোর শক্তিও যেন আমার মধ্যে আর নেই। এবার আমি দেখলাম অশরীরী নরকঙ্কালরা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তারপর যা দেখলাম সেটা বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম ক্রমশ তাদের কঙ্কালের ওপর মাংস তৈরি হচ্ছে। প্রথমে হাত, পা, তারপর ধীরে ধীরে শরীরের বাকি অংশ। ক্রমশ তাদের শরীর মাংসে ঢেকে গেল। তারা এখন পূর্ণ রক্ত মাংসের মানুষের মতো। এবার আমি এদেরকে চিনতে পারলাম। এরা আর কেউ নয়, একজন ম্যানেজার বাবু আর অন্যজন বিজয়। আমার বুক কেঁপে উঠল। আমার সমস্ত শরীর তখন থরথর করে কাঁপছে। আমি ঘামে ভিজে যাচ্ছি। ধীরে ধীরে তারা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এবার ওদের পেছনে আমি আরো দুজনকে দেখতে পেলাম। একজন হরিহরণ আর একজন সেই স্টেশনের চায়ের দোকানদার। কি ভয়ঙ্কর হিংসাত্মক দৃষ্টি তাদের। তাদের চোখের ওই রক্তরাঙা চাহনি আর হাতির মতো লম্বা লম্বা দাঁত দেখলে যে কারোর হৃৎপিণ্ড কেঁপে যাবে। ওরা একে অপরের সাথে কথা বলা বলি করছে। তবে ওদের কারোর গলার আওয়াজ এখন আর সাধারণ নয়, যেন অশরীরী আত্মা নিজেদের মধ্যে কথা বলছে। এবার আমি স্পষ্ট শুনতে পেলাম বিজয় প্রচন্ড উত্তেজিত ভাবে বলছে, ওর গলায় প্রথম দাঁতটা আমি বসাবো। আমার মনে প্রতিশোধের আগুন জ্বলছে। ওদের জন্যই আমাকে আত্মহত্যা করতে হয়েছিল। আমি সেই জ্বালা আগে মেটাবো। জান বিজয় বাবু, আপনার প্রতিশোধ মিটিয়ে নিন। বিজয় ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমার কাছে এসে বিজয় তার ওই ভয়ঙ্কর লম্বা দাঁত জোড়া আমার গলায় বসিয়ে দিল। ভয়ের কারণে এতক্ষণ আমার গলা থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না। তবে এবার ব্যথার চোটে আমি চেঁচিয়ে উঠলাম। আমার গলা থেকে বেরিয়ে এলো অস্পষ্ট আর্তনাদ। এবার বাকিরা এক এক করে আমার ঘাড়ে পিঠে দাঁত বসিয়ে দিল। আমি 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 বুঝতে পারলাম তারা আমার শরীরের সমস্ত রক্ত শুষে নিচ্ছে। আমার শরীর ধীরে ধীরে রক্তহীন হয়ে যাচ্ছে। আমি ক্রমশ আরো দুর্বল হয়ে পড়ছি। রক্তের সাথে সাথে তারা আমার শরীরের বিভিন্ন জায়গা থেকে কামড়ে মাংস তুলে নিতে লাগলো। আমি নিজের চোখে দেখছি যে আমি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমি আমার শরীরের সমস্ত জোর দিয়ে চিৎকার করলাম, বিজয়, বিজয়, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আমি মরতে চাই না। আমাকে দয়া করে ছেড়ে দে, তোরা আমাকে ছেড়ে দে। তারা আমার কথার কোনো উত্তর না দিয়ে ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো। তারপর বিজয় বলতে লাগলো, ছেড়ে দেওয়ার জন্য এত কষ্ট করে তোকে এখানে আনানো হয়নি তো। তোদের সবাইকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমার জ্বালা মিটবে না। এখন আমার শরীরে আর বিন্দু মাত্র শক্তি নেই। তবে কিভাবে জানি না আমার শরীরে প্রাণ তখনও রয়েছে। আমি নিজের চোখে দেখছি আমার শরীরের সব মাংস নিমেষে শেষ করে দিয়ে আমাকে একটা জ্যান্ত কঙ্কালে পরিণত করেছে ওরা। কয়েক মিনিটের মধ্যে আমার শরীর থেকে সমস্ত রক্ত মাংস উধাও হয়ে গেল। তারপর ওরা আমার শরীরের হাড়গোড় টেনে টেনে নিয়ে যেতে লাগলো ওই নদীর দিকে। নদীর পাড়ে এসে ওরা আমার শরীরের অবশিষ্ট অংশ নদীর জলে ফেলে দিল। আমার কঙ্কাল শরীর তখন নদীর জলে তলিয়ে যাচ্ছে।
হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি হুড়মুড় করে বিছানায় উঠে বসলাম। উফ, কি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছিলাম। আমি আর বিছানায় থাকতে পারলাম না। মনে মনে ঠিক করলাম এই হোটেলে আর এক মুহূর্ত নয়। আমি আমার ব্যাগপত্র নিয়ে কাউকে কিছু না বলে বেরিয়ে গেলাম। হোটেল থেকে বেরিয়ে ছুটতে শুরু করলাম। গ্রামের মাঠ ঘাট পুকুর নালা পেরিয়ে দৌড়তে দৌড়তে আমি পৌঁছলাম স্টেশনে। তবে স্টেশনে পৌঁছে আমি আরো অবাক হয়ে গেলাম। কোথায় সেই ফুল বাগান, সেই চায়ের দোকানটাই বা কোথায়? আর এখানে তো কোনো জনমানবের চিহ্ন নেই। দেখে মনে হচ্ছে কয়েক বছর ধরে এই স্টেশন ব্যবহার পর্যন্ত হয়নি। স্টেশনের উপরে গাছের পাতা পড়ে একটা মোটা স্তর তৈরি হয়ে গেছে। শেষ কবে স্টেশনে মানুষের পা পড়েছিল সেটাও বলা সম্ভব নয়। তাহলে আমি যে সেদিন, হঠাৎ কি মনে হতে আমি ছুটলাম সেই হোটেলের দিকে। দ্রুত আমি পৌঁছলাম ভয়ঙ্কর বৈদ্য হোটেলের সামনে। ভেতরে ঢুকে দেখি আমার দিকে তাক পড়া চারজন হাসছে। আমি অবাক হয়ে দেখছি তাদের প্রত্যেকের মুখ রক্তের লাল দাগ লেগে, লাল রক্ত এখনো তাদের মুখ থেকে ঝরছে। ঠিক তখনই আমার চোখ পড়লো পাশে থাকা একটা আয়নার দিকে, আর সেখানে নিজের প্রতিবিম্ব দেখতে আমার হৃদয় কেঁপে উঠল। আমি আয়নায় নিজেকে দেখে চিনতে পারলাম না। এ আমি কি দেখছি? এ তো আস্ত একটা নরকঙ্কাল। শরীরে বিন্দুমাত্র মাংস নেই, রক্ত নেই। পরে আমি জানতে পেরেছিলাম সেদিন আমি স্বপ্ন দেখিনি। সেদিন আমি যা দেখেছিলাম তা সবই সত্যি এবং আমার সাথে ঘটেছিল। এই পর্যন্ত বলে দয়াশঙ্কর থামল। আমি এতক্ষণ এক মনে তার কথা শুনছিলাম। তবে তার গল্প শেষ হওয়ার পর আমি আর নিজের হাসি থামিয়ে রাখতে পারলাম না। আমাকে হাসতে দেখে গম্ভীরভাবে সে বলল, কি আমার কথা বিশ্বাস হলো না বুঝি? আমি হাসতে হাসতে বললাম, আপনি কি ভেবেছেন এসব বুজরুকি দিয়ে আমাকে ভয় পাইয়ে দেবেন? আপনি বানিয়ে বানিয়ে গল্প বলবেন আর আমি বিশ্বাস করে দেব, তাই তো? সেদিন যদি আপনার মৃত্যু হয়ে থাকে তাহলে আজকে আমার সামনে আপনার ভূত বসে আছে নাকি? হ্যাঁ? উত্তরে দয়াশঙ্কর আবারও সেই গম্ভীরভাবে বলল, তুমি ঠিক ধরেছ। আপনি আবার শুরু করলেন। আপনি পারেন না বটে। আমি বলেছিলাম না তোমাকে আজ আমি ভূতে বিশ্বাস করিয়েই ছাড়ব। এইটুকু বলে দয়াশঙ্কর হাসতে শুরু করলেন। কয়েক সেকেন্ড পর আমি দেখলাম তার পা থেকে ধীরে ধীরে মাংস খসে পড়ছে। তার পায়ের আঙুলগুলো ধীরে ধীরে মাংসহীন হাড়ে পরিণত হচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই তার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীর থেকে মাংস উধাও হয়ে গেল। আর এসব ঘটনা আমি আমার নিজের চোখের সামনে দেখলাম। আমি দেখলাম আমার সামনেই বসে আছে একটা আস্ত নরকঙ্কাল। তারপর আমার আর কিছু মনে নেই। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম আমি একটা হাসপাতালের বিছানায় শুয়ে আছি।